আকাশ দিনে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। হাসান ভাইকে দেখেছি। হাসান ভাই একজন চমৎকার মানুষ। আপনি আমার সাথে যেরকম ব্যবহার করলেন, আপনাকে যেমন দেখলাম তাতে মনে হলো যে আমাকে দেখে না সাহস কারণে আমি একটা নিঃস্ব মানুষ। জেলে ঢুকবার পর প্রথম আমার কি মনে হলো জানো? এই বাকি জীবনটা বোধহয় জেলে জেলেই কাটাতে হবে। ফাইজলামি করো না, তোমার ওই সমস্ত ফাইজলামি আর আমার ভালো লাগে না। ফাইজলামি কই করলাম হাসান ভাই? আপনি জেল থেকে সারা পাইছেন, সেলিব্রেট করতেছি, ফুল দিয়ে বরণ করলাম। তোমাকে সবাই আমার চিনা হয়ে গেছে, বুঝছো? আর এরকম করো না আমার লাগে। আপনার সমস্যা কি জানেন? আপনার মন খারাপ করার রোগ আছে। কথায় কথায় মন খারাপ না করলে আপনার পেটের ভাত জমে না। মন খারাপ করবো না তো কি করবো? তাহলে কি নাচবো নাকি? হ্যাঁ, আপনি কষ্ট পাইছেন ভালো কথা, কষ্টটারে জিদ বানায় ফেলেন, শোকটারে বানায় ফেলেন শক্তি। কিরকম? আপনারে আপনার বউ বাসায় যাবার জন্য জেলে পাঠাইছে, আপনি বাসায় যাবেন না, যাবেন অফিসে। আমি তোমার কি মাথা খারাপ নাকি? বাসায় গেছি জেলে পাঠাইছে, অফিসে গেলে জেল না আন্দামানে পাঠাই দেবো, নির্বাসন বিদেশ। আপনি এখানে তো ভুল করতেছেন হাসান ভাই। আপনারা আপনার বউ জেলে পাঠাইছে বাসায় যাওয়ার জন্য না, বাসার সামনে দাঁড়ায় আজাইরা চিল্লাপাল্লা করার জন্য। এখন আপনি অফিসে যাবেন, চিল্লাপাল্লা করবেন না, মধুর ব্যবহার করবেন। সে যত চিল্লাচিল্লি করবে আপনি তত মধুর ব্যবহার করবেন। কেন? কারণটা বুঝতেছেন না? আপনি যখন অফিসে গিয়ে খুব ভালো ব্যবহার করবেন, হে যখন চিল্লাইবো তখন পাবলিক সিম্পিতি পুরোটা এসে পড়বো আপনার উপর, এর উপর আসবো না। তাতে আমার লাভ কি? তাতে আপনার লাভ কি? মানে পুরোটাই তো আপনার লাভ। আপনি তাহলে পেন দিতে পারবেন, পেন দিতে 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 পেইনের একদম সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবেন। আমি আমার বউরে পেন দিব কেন? আপনি বড় ভালো মানুষ, আপনার বউরে পেন দিতে চান না। আরে একবার ভাইবে দেখেন আপনার বউর কথা। সে আপনার জেলে পাঠাইছে, আপনার ইজ্জতের ফালুদা বানাইছে, তার কি এটা রাইট আছে? না, সেটা তো সে কখনোই করতে পারে না। তাইলে তাহলে কি? আপনি তারা বুঝাই দেন আপনার ক্ষমতা। আপনি যে সহজ লোক না, আপনি যে ঠান্ডা মাথায় প্রতিশোধ নিতে পারেন, আপনি বুঝাই দেন আপনার ক্ষমতা তারে। কি ভাবেন? শেষে আবার কোনো ঝামেলায় পড়বো না তো বাবু? কি যে কন হাসান ভাই, উপরে আল্লাহ আছে না? আল্লাহ সবসময় নিপীড়িত মানুষের পক্ষে। আপনি বিসমিল্লাহ বললে কালকে সকালে ঝাঁপায় পড়েন, মাথা ঠান্ডা রাইখা। মনে রাখবেন কোনো চিল্লাচিল্লি করা যাবে না। আরে উর্মি যে, এসো এসো এসো, বসো। তারপর বলো তোমার অবস্থা কি? আচ্ছা, সেদিন পার্টিতে এলে না কেন? আসলে ভাইয়া আমি ঠিক পার্টিতে নিজেকে স্যুট করাতে পারি না, আর ড্রিঙ্ক হয়তো আমি আসলে এগুলোতে হ্যাবিচুয়েটেড না। ভালো ভালো। অজয় কুণ্ডুর সাথে আমার পরিচয় করিয়ে দেবেন না শওকত ভাইয়া? পরিচয় করিয়ে দেবো কি তোমার সাথে? আমি নিজেই তোকে চিনি না। আজব ছেলে, ইমেল করে কবিতা পাঠায়, সরাসরি দেখা হয়নি, এমনকি ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আসেনি।
দেখেন তো শওকত ভাই, ছবিটা চিনতে পারেন কিনা? কিন্তু অনেক আগের ছবি, আমারই অফিসেই তোলা। এই তো তোমরা 5 জন, সুমন, সাজ্জাদ, সাবকাত, বাবু, তুমি। অজয় কুঞ্জ আর কেউ না, এই 5 জনেরই একজন। মানে? মনে আছে শওকত ভাই, আপনি সাজ্জাদকে একদিন কি বলেছিলেন? আপনি বলেছিলেন, সাজ্জাদ তুমি কোনো কিছু না ভেবে লেখো, তুমি লেখো অন্ধের মতো, নির্বোধের মতো, মূর্খের মতো। তাই তোমার প্রত্যেকটা লাইন এমন জোরালো, এমন বিস্ফোরণ। শব্দ নিয়ে তুমি একেবারেই ভাবো না, তাই তোমার প্রতিটি শব্দই এমন অব্যর্থ। তুমি ছন্দ সম্পর্কে কিছুই জানো না, তাই ছন্দ এমন নিখুঁত। তুমি আসলে জাত কবি। হঠাৎ সাজ্জাদের কথা আসছে কেন? কারণ অজয় কুঞ্জুর লেখাও এমন অশিক্ষিত লেখা, ওর প্রতিটি লাইন এক একটা বিস্ফোরণ। ওয়েট এ মিনিট, আমি পড়ি, আপনি শুনুন। পিতার মৃত্যুর পর শান্তিপুরের মাটি জলে লেগে গেল অশান্তির দাবানল। সোনাঝরা ভোর শুরু হতে না হতেই সূর্যের বুকে কে যেন এক পোঁচ কালি ছুড়ে দিল। যুবক সশব্দে চর কষালো যুবতীর গালে। ক্যানভাস কুচি কুচি করে ছিঁড়ে শিল্পী বললেন, দেখি কন্ট্রাক্টারি করে যদি কিছু পয়সা করা যায়। নির্বাসনে গেল সত্য, কবিও দ্রষ্টা, নারীও ভ্রষ্টা। এমন মূর্খের মতো সব শক্তিশালী শব্দ আমাদের মাঝে কে লিখতো বলেন তো শওকত ভাই? মাই গড, অজয় কুণ্ডু তাহলে সাজ্জাদ? এক্স্যাক্টলি। আচ্ছা আমরা এখানে বসি। বসতে পারি, তবে তাড়াতাড়ি উঠতে হবে, না হলে আম্মু অনেক বকা দিবে। আম্মা টাম্মার কথা রাখো তো, এই দিনে দুপুরের মধ্যে না আম্মা খালাম্মার কথা বলতে না, বাতের ব্যথা হয়। কি হাসছো কেন? কিছু না, মাঝে মাঝে আপনার কথা শুনলে মনে হয় কি আপনি একটা মূর্খ, আবার ঠিক একই সময় মনে হয় যে না আপনি মূর্খ না, আপনি সব জেনে মূর্খ সেজে বসে থাকেন। না আমি আসলে মূর্খ, দেখো না কথাবার্তা ভেবে টেবে বলি না। আচ্ছা, আপনি কবিতা লেখা ছেড়ে দিলেন কেন? পেপারে তো আপনার নাম দেখি না। দূর, কবিতা লেখা কি কোনো সুস্থ মানুষের কাজ নাকি? বিরক্ত লাগে, আমার ভালো লাগে না। কেন? ধরো আমি নিজে কোনো কিছুর পেছনে ধাওয়া করতে পারি, কিন্তু সেই জিনিসটা যখন আমার পেছনে ধাওয়া করবে তখন কিন্তু বিরক্ত লাগে। এবং লেখাটাকে ভালোবাসার জন্য কিন্তু লেখাটাকে ভুলে থাকা দরকার। এই জন্য চাই কি জানো, ভুলে থাকার জন্য চাই একটা চড়া কিছু ভালোবাসা। আচ্ছা, তার মানে আমি হচ্ছে আপনার লেখালেখি ভুলে থাকা সেই চড়া জিনিস। তুমি হচ্ছে আমার জগৎ ভুলে থাকার জিনিস। আমার মধ্যে কি আছে? আপনি আমাকে কেন এত ভালোবাসেন? তোমার মধ্যে আছে প্রাণ, লাইফ। ছোট মোটো কথা বললে আমি কিভাবে বুঝবো? তুমি কিন্তু আমার জীবনে একমাত্র মেয়ে না, আরো অনেক আছে, অনেক অনেক। সবার সঙ্গে আমি পুতুল পুতুল খেলি, এবং পুতুল পুতুল খেলতে গিয়ে একটা পর্যায়ে গিয়ে বুঝি যে ওরা আসলে পুতুলই, রক্ত মাংসে গড়া তরতাজা শরীরে কোনো প্রাণ নেই। তোমার মধ্যে সেই প্রাণটা আছে, এবং আমি ওটা নিয়ে বেশ সুখে আছি, তাই অন্য কিছু খুঁজতেও যাই না। আমি কিন্তু কিছুই বুঝলাম না। এই যে তুমি অনেক কিছু বুঝো না, না এই এরকম থেকো, মানে সারা জীবন এরকম নির্বোধ থেকো, আমি কিন্তু তোমাকে অনেক ভালোবাসবো, সিরিয়াসলি। হ্যালো, একটু দেখা করা দরকার। এখন পারবো না, আমি অনেক ক্যাচালে আছি। তোমার চেয়ে অনেক বড় ক্যাচালে আমি আছি, তুমি বাসায় এসো। বললাম তো পারবো না। ওকে, তুমি আমাকে বলো তুমি কোথায় আছো, আমি আসছি। পাবনায়। মানে? পাগলা গারোতে আসছি, মাঝে মাঝে আসতে হয় আমার, রুটিন ভিজিট। তুমি বলবে তুমি কোথায় আছো। আরে বাবা, উত্তরায়। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। আমি এসে ফোন দিলে প্লিজ ফোনটা ধরো। ওকে ওকে।
এটি এটি পরমাণুর গঠন প্রক্রিয়া। পরমাণুর মধ্যে নিউক্লিয়াস থাকে, সেখানে নিউট্রন এবং প্রোটন থাকে, আর তার আশেপাশে ইলেকট্রন থাকে বিভিন্ন কক্ষপথে। এরকম এই জায়গায় যদি বাইরের থেকে হিট প্রডিউস করা হয় বা শক্তি প্রদান করা হয়, তখন ইলেকট্রনগুলো তার কক্ষপথ চেঞ্জ করে। এগুলো হচ্ছে শক্তি পেয়ে তারা বড় কক্ষপথে যায়। এই ছোট কক্ষপথ থেকে বড় কক্ষপথে যাওয়ার পরে কিছুক্ষণ পরে সেই ইলেকট্রনগুলো তার শক্তি হারায়, কারণ সেটা তাদের নিজস্ব নয়। তারা আবার বড় কক্ষপথ থেকে ছোট কক্ষপথে ফেরত আসে। কিন্তু এই যে ছোট কক্ষপথে ফেরত আসে, তখন যে শক্তিটা থাকে সেটা কোথায় যায়? কারণ শক্তি তো অবিনশ্বর, শক্তি কখনো শেষ হয় না, শক্তি রূপান্তরিত হয়। এই শক্তিটা আলো হয়ে যায়। তুমি তো আমার কথা শুনছো না? দেয়ালে তো কিছু নেই, কি দেখছো? আপনাকে। মানে? স্যার আপনাকে দেখছি। আমাকে কেন দেখছো? স্যার আপনার মাথার চুল পড়ে যাচ্ছে। ভালো কথা। আমার চুল নিয়ে আমি মোটেও ওয়ারিড না। আমি ওয়ারিড তোমার পড়াশোনার সিচুয়েশন নিয়ে। তোমার অবস্থা তো খুবই খারাপ। স্যার পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। কি করতে ভালো লাগে? স্যার আপনার সাথে গল্প করতে। স্যার বলো। স্যার আমার মামি না জার্মানি থেকে আসার সময় একটা শ্যাম্পু নিয়ে আসছে, মাথার চুল পড়া কমে। আপনাকে দিব? আমি উঠি, কাল ক্লাসে দেখা হবে। স্যার আমি কালকে ক্লাসে যাব না। কেন? এক গাদা মেয়ের সাথে বসে বসে আপনাকে দেখতে ভালো লাগে না স্যার। তার চেয়ে প্রতিদিন আপনি আমাদের বাসায় আসেন, ক্লাসের পরটা বাসায় পড়ি। সামনে পরীক্ষা, আর এই সময় তুমি ক্লাস ফাঁকি দেবো? সেই তো আমার সামনে পরীক্ষা, আপনার তো উচিত প্রত্যেক দিন আসা। আপনি মাত্র সপ্তাহে 3 দিন আসেন। আমি আজকে যাই। এখন আমি কি করব? কি করবা? খাবা দাবা, ঘুমাবা। জামাইয়ের মাথায় পাকনা চুল থাকলে পাকনা চুল বাইছা দিবা। তুমি বিষয়টাকে এত লাইটলি কেন নিচ্ছ? সিরিয়াসলি নেওয়ার কি আছে? নেই। না নেই। বিয়ের আগে তোমার সাথে আমার পরিচয় ছিল, এই ব্যাপারটা সুমন জেনে গেছে। এটা কি সিরিয়াসলি নেওয়ার মতো কোনো ইস্যু না? না না। আমি কি জানতে পারি কেন? কারণ বিয়ের আগে আমি ছাড়াও 999 জনের সাথে তোমার পরিচয় ছিল। ওই 999 জনকে নিয়ে অরিট না হয় তুমি আমাকে নিয়ে শুধুমাত্র অরিট হচ্ছে, কারণটা কি? কারণ 999 জনের সাথে যে সম্পর্ক তোমার সাথে যে সম্পর্ক সেটা এক না। ওদের কারোর সাথে আমার কোনো ফিজিক্যাল রিলেশন ছিল না। পড়াশোনা কতটুকু করছো তুমি? কেন? বলো না। মাস্টার্স ইংলিশে। তোমার তো চাকরি বাকরি করা উচিত ছিল। হাউস অফ তোমার ঠিক হয় নাই। সারাদিন পেঁয়াজ মরিচ কাটতে কাটতে তোমার চিন্তা ভাবনাগুলি পেঁয়াজ মরিচের মতো হয়ে গেছে, ছোট ছোট, বড় চিন্তা করতে পারো না। তুমি আর আমি জানি যে আমাদের মধ্যে কি রিলেশন ছিল, শুধু তুমি আর আমি। মানে আমরা দুজন মিলে যদি সুমনকে না বলি তাহলে তো সুমন জানবে না আমাদের মধ্যে কি রিলেশন ছিল। আমি পারবো না, আমি লুকিয়ে রাখতে পারবো না। আমি আমি একদিন সত্যি সত্যি ওকে সব কিছু বলে দেবো। সুমনের চোখের দিকে তাকে আমি মিথ্যা বলতে পারি না। তুমি পারো, তুমি অনেক মিথ্যা কথা বলতে পারো। মেয়েরা এই কাজটা খুব ভালো পারে। মেয়েরা লুকাতে পছন্দ করে, ঠিক আছে, স্বচ্ছতা পছন্দ করে না। আমি পারবো না, আর আমি করতে চাইও না। আমি সব ঠিক ঠিক সুমনকে বলে দেবো। না তুমি পারবে না। আর তুমি যদি পারো আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো, সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে। কেন? কারণ সুমনের কাছে ওই একটা বিষয় নিয়ে আমি ছোট হয়ে আছি দীর্ঘদিন ধরে। আমার ভিতরে এক ধরনের পাপ বোধ কাজ করছে। তুমি যদি সুমনকে বলে দাও আমার সাথে সুমনের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি পাপ মুক্ত হব, কলঙ্ক মুক্ত হব, এবং আমি মানুষ হিসেবে অনেক বড় মানুষ হয়ে যাব। তুমি অনেক সেলফিশ, অনেক। তুমি নিজেরটা ছাড়া কখনো কারোটা ভাবোনি। সবাই সেলফিশ, কেউ প্রকাশ করে, কেউ করে না।
চাবি নেই তোমার কাছে? ও তো আমাকে ফোন করতে। তোমার জন্য বসে থাকতে ভালো লাগছিল। প্রতিদিন তো তুমি আমার জন্য বসে থাকো, আজকে না হয় আমিই থাকলাম। এত তাড়াতাড়ি ফিরলেন? সেকেন্ড টিউশনটা করতে আর ইচ্ছা ছিল না, তাই চলে আসলাম। ভালো করেছো। আজকে আমারও ভালো লাগছে না। এসো। কি হলো? লাইট বন্ধ করলে কেন? তো মিস্টার অজয় কুঞ্জ, পাঁচদামি করিস না তো, কি বলবি বল। তোর মতো একজন কবি, সাজ্জাদ, তোর মতো একজন কবি কেন ছদ্মনামে লিখবে? আমার ইচ্ছা। আচ্ছা, আপনি কি সবকিছু আপনি ইচ্ছা মতো করেন নাকি? হ্যাঁ করি, খুব কম। সাজ্জাদ, আই এম সিরিয়াস। একটু সিরিয়াসলি আমাদেরকে বল যে কি মনে হলো তোর হঠাৎ করে কবিতা লেখা ছেড়ে দিল? আবার কি যেন তোর মনে হলো সে আবার কবিতা লেখা স্টার্ট করে দিল, তো আবার ছদ্মনামে, অজয় কুণ্ড নামে। কারণটা কি? কারণ আমি চেয়েছি তোরা যাতে কেউ আমাকে কম্পিটিটর না ভাবিস। কারণ একবার ভেবে দেখ যে শুরুতে তুইও লিখতি, আমিও লিখতাম, বাবু লিখতো, আমরা সবাই লিখতাম, অথচ ছাপা হতো শুধু আমার আর বাবুর কবিতা। তোদেরটা কিন্তু হতো না, কারণ আমাদেরটাই শুধু কবিতা ঘুরতো, তোদের কিছু হতো না। কি বলতে চাস তুই? তোরা জেলাস ফিল করতে। আমি কিন্তু কবিতা নিয়ে কখনো এতটা সিরিয়াস ছিলাম না, আমার শুধু লিখতে ভালো লাগতো, বাস এতটুকুই। একবার মনে করে দেখ যে তোর সাথে কত বাজে একটা ঝগড়া হয়েছিল, একটা সিলি টপিক নিয়ে। টপিকটা ছিল শওকত ভাই শুধু আমার কবিতাটা চেপেছিলেন, তোদের কারোটা না, ব্যাস। এই জন্য তুই কবিতা লেখা ছেড়ে দিবি? শোন, কবিতা লেখাটা আমার কাছে কখনো এতটা ইম্পর্টেন্ট ছিল না যতটা ছিলি তোরা। তোদের বাসায় কবিতার আসর বসতো, সেই আসরের সিরিয়াস আলোচনার চেয়ে আমার কাছে ইম্পর্টেন্ট ছিল তোর মার হাতের বানানো গরম গরম সিঙ্গারা আর তোদের সাথে জমি আড্ডা মারা। আমি যখন দেখলাম যে আমার কবিতায় ছাপানো হচ্ছে, তোদেরটা হচ্ছে না, আর তোরা এই বিষয়টাকে কিছুতেই মেনে নিতে পারছিস না, তখন মনে হলো যে কি হবে সব হাবিজাবি লিখে, তাই ছেড়ে দিলাম। ইজ ইট ট্রু? ইয়েস ইট ইজ। তারপরে কেন আবার অজয় কুঞ্জ নামে লেখা শুরু করলি? সে এক লম্বা ইতিহাস, পরে শুনিস। পরে না, আপনাকে এখনই বলতে হবে। শুনবে? ওকে শোনো তাহলে। আমি তখন লেখালেখি ছেড়ে দিয়ে একটা চাকরি নিলাম, ফুরফুর করে ঘুরে বেড়াচ্ছি। একদিন ফার্ম গেট ওভারব্রিজের নিচে যখন যাচ্ছি তখন নিজেকে মনে হলো কি জানো, আর নিজেকে মনে হলো আমি আসলে একটা শুয়োরের মতো নির্ভীক সরল জীবন কাটাচ্ছি। মানে এই যে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি। কবিতার প্রথম লাইনটা লেখার পরে দ্বিতীয় লাইন লেখার যে উত্তেজনা, সেই উত্তেজনা আমার মধ্যে নেই। উত্তেজনার অভাবে দিন দিন আলু পটল করলা হয়ে যাচ্ছি। সেদিন লিখে ফেললাম অদ্ভুত আধার, তারপর ছাপতে শুরু করলাম অজয় কুণ্ড ছদ্মনামে, ব্যাস। তুই যদি ক্যারেক্টার ওয়াইজ এত জঘন্য না হতি না, আমি সত্যি সত্যি তোর সঙ্গে প্রেমটা করতাম। কিন্তু আমি তো তোর প্রেম চাই না, আমি চাই হচ্ছে